হুম। সবসময় রাজনৈতিক গল্প করি। আম, এই জীবনের দর্শন, বেঁচে থাকা, তারপরে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে যাই, মানুষের সাথে মিশি, আমার অভিজ্ঞতা তরুণদের জন্য আসলে কি। অনেকেই জানেন যে আমি তরুণদের জন্য কথা বলি, বিশেষ করে এই জেনজি প্রজন্মের এই পুরো গত কয়েক বছর ধরে তাদেরকে নিয়ে আলোচনা। নতুন প্রজন্ম এক ধরনের আম, নিজের প্রতি এক ধরনের অপরাধ বোধ আমার কাজ করে। মনে হয় যে আজকে থেকে প্রায় 23-24 বছর আগে দেশ থেকে বের হয়ে গেছি, নিজের ভাগ্যের সন্ধানে পড়াশোনার জন্য, আর দেশে ফেরত আসিনি। যখনই কেউ বলে নন রিটার্ন বাংলাদেশি, এনআরবি বলে, একটু খারাপ লাগে। যদিও গত প্রায় বলবো যে 2016 থেকে টানা বাংলাদেশে আসা যাওয়া করছি একদম রেগুলার। এর আগেও এসছি, 2016 থেকে আমার সবচেয়ে বেশি আসা যাওয়া হয়েছে। কিন্তু তরুণদের সাথে সেই অর্থে কি কানেক্টেড হয়েছি? চোখের সামনে এত বড় বড় ঘটনাগুলো ঘটে গেছে। সো আমার কাছে মনে হয় যে রাজনীতির বাইরেও জীবন নিয়ে কিছু কথা বলা যায়। এক নম্বর কথা যেটা আমি বলতে পারি, আমার বাবা আমাকে সবসময় বলতেন যে 40 বছর হওয়ার আগে আমি নাকি কিছুই বুঝবো না। বাবার সাথে খুবই তর্কাতর্কি করতাম, দূর বেশি বোঝে, 40 বছর তো অনেক বছর, কিভাবে এটা সম্ভব। মজার ব্যাপার কি জানেন, আমার বয়স যখন 40 হলো, আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি একটা নতুন এরাতে প্রবেশ করেছি। আমি আমার শত্রু মিত্র অল্প অল্প করে বোঝা শুরু করলাম। কে আমাকে পছন্দ করে, কে আমাকে ভালোবাসে, কার সাথে মিশতে হবে, কার সাথে কথা বলতে হবে, এগুলো একটা সেন্স গ্রো করলো। খুব যে বেশি বুঝে ফেলেছি তাও না, এখনো ক্রমাগতভাবে বুঝে যাচ্ছি দিন যত যায়। কিন্তু 40 বছর এত একটা সিগনিফিকেন্ট। আমি নিশ্চিত যারা 40 বছরে পদার্পণ করেছেন তারা নিজেদেরকে নতুন করে আবিষ্কার করেছেন, এবং যারা পড়বেন, আমার বাবার কথার মতোই বলতেই হয় যে 40 বছর এমন একটা সময় যে একটা পুরুষ বিশেষ করে নিজেদেরকে আবিষ্কার করে এই 40 বছর একদম নতুন করে। ফলে এই বছরটা বা এই সময়টা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মানুষ খুঁজে নেয় তার জীবনের আসলে কি করা উচিত। জীবনটা তো শুধুমাত্র একটা চাকরি করলাম, একটা প্রফেশনে গেলাম, টাকা কামালাম, ওইটাকে আমি জীবন বলি না। আমি জীবন বোধ, আমাদের অস্তিত্ব, কোথায় যাচ্ছি, আমার জীবন যাপন, ভালো থাকা, ভালো লাগা, এগুলোকেও আমি মিন করি। ফলে 40 বছর খুব গুরুত্বপূর্ণ। এখন যেসব তরুণরা 20 বছর 21 বছর বয়সে মনে করে যে আমরা কিছুই বুঝি না, তারা যখন 40 বছরে এসে পৌঁছবে তখন আমরা বুঝবো। আমাদের নবীজি কিন্তু 40 বছর বয়সেই খুব সম্ভবত নবুয়ত পেয়েছিলেন। ফলে এই 40 বছর বয়সটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড ব্যাপার হচ্ছে শত্রু। আপনার যে ক্ষতি করবে, আপনার যে ভয়াবহ রকমের ক্ষতি করে দেবে, সে আপনার দূরের কোনো শত্রুপক্ষ না, সে আপনার পাশে বসে থাকা মানুষ। আমি আমার এই জীবনের এই পর্যায়ে এসে এটা বুঝতে পেরেছি যে আপনার যেই লোকটা আপনার ক্ষতি করতে চায়, সে আপনার খুব কাছে বসে থাকে, আপনার ইনস আউটস সব জানে, আপনার সমস্ত খোঁজ সে জানে, এবং আপনার কাছে থাকা মানুষই আপনার লাইফে সবচাইতে বড় ক্ষতি করে। আমার জীবনে এরকম অনেক অভিজ্ঞতা হয়েছে। একেবারে রক্তের সম্পর্ক আমার জীবনের ভয়ঙ্করতম ক্ষতি করার জন্য সমস্ত কিছু আয়োজন করে ফেলেছিল, করেছে, করবেও হয়তোবা। ফলে তরুণদের জন্য এটা একটা শিক্ষা যে খুবই সিলেক্টেড মানুষই যেন আপনার বন্ধু হয়। অবশ্যই এটা বলেও লাভ কি, একেবারে মায়ের পেটের ভাইও বা বোনও আপনার শত্রুতা করতে পারে, আসলে বলেও লাভ নাই। তবে এতটুকু বলতে পারি যে আপনার শত্রু সবসময় এমন কোনো মানুষ হবে যে আপনার খুব কাছে ছিল, থাকে, তারা। এটা আমার আরেকটা জীবন বোধ, সেখান থেকে বলছি। ভ্রমণ, ভ্রমণ মানুষকে প্রচণ্ড ঋদ্ধ করে। ভ্রমণ মানুষকে প্রচুর 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 শেখায়। ভ্রমণ করবেন, সেটা পাশের গ্রাম হতে পারে, শহর হতে পারে, এক দেশ থেকে আরেক দেশ হতে হবে, নট নেসেসারিলি। যেমন আমার বাংলাদেশে গিয়ে আমি প্রচুর অঞ্চলগুলোতে, জেলাগুলোতে আমি ঘুরেছি। একদিন যখন এই স্বাধীন দেশে আবার যাব বাংলাদেশে, আমি প্রত্যেকটা গ্রাম শহর সবখানে যেতে চাই। টঙের দোকানে বসে চা, নতুন মানুষকে দেখা। এই যে আমি এই মুহূর্তে যেই দেশে রয়েছি, আমি মানুষকে দেখি। এই যে কালকেই ছিলাম আমি অস্ট্রেলিয়াতে, আজকে চলে এসেছি পৃথিবীর একদম কমপ্লিটলি আরেক গ্লোবে আমি চলে এসেছি। আবার কোথাও হয়তোবা যাব এখান থেকে। এই যে পৃথিবী ঘুরছি ঘুরছি, মানুষ দেখছি। মানুষ দেখা, মানুষকে অবজার্ভ করা একটা বিশাল ব্যাপার, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার। সুতরাং ভ্রমণ করবেন।
আরেকটা গুরুত্বপূর্ণ যেটা আমি সব সময় বলি এবং এটাই সম্ভবত আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গ্রন্থ, বই। বই পড়বেন। গতকালকে রাত্রের কথাই বলি, গতকালকে রাত্রে বাথরুমে গেছি, বাথরুমে অনেকটা সময় আমার চলে গেছে, আর ওইখানে একটা ডেস্কে একটা বই পেয়েছি। বইটার নাম হচ্ছে মেয়েটির নাম জবা, লেখকের নাম কিন্তু ভুলে গেছি। এই মেয়েটির নাম জবা বইয়ের আমি অর্ধেক পড়ে ফেলেছি বাথরুমে থাকতে থাকতে। অনেকে হাসবেন, কিন্তু বইটা হচ্ছে ভূতের গল্পের বই। আমি অনেক বছর পরে এইসব ফিকশন বই পড়লাম। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আমার পাশে যা পাই আমি তাই পড়ি। সেইটা এমনকি ধরেন ব্যাংকের একটা নোট বই বসে বসে পড়ছি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ছি, আর কিছু পড়ার নাই। বই পড়তে হবে, বই খুঁজতে হবে, আপনার প্রিয় যেই এরিয়া, জনরা, সেটা আপনি পড়বেন, জানবেন। একই সাথে মুভিও দেখবেন, নতুন নতুন ছায়াছবি, মুভি, চলচ্চিত্র দেখবেন। বই আপনাকে ঋদ্ধ করবে। পারলে নিজের জন্য একটা লাইব্রেরি গড়ে তুলুন। যদি আপনি স্থায়ীভাবে কোথাও থাকেন, নিজের জন্য একটা লাইব্রেরি গড়ুন। এটাও আমার তরুণদের কাছে একটা বলা থাকবে, একটা চাওয়া থাকবে। এই তো, এগুলো জীবনবোধ। মাঝে মধ্যে চেষ্টা করব যে রাজনীতির বাইরে এসে জীবন থেকে কি শিখলাম সেগুলোও বলার। আপনি যদি পিতা হন, সন্তানদেরকে আমি যেমন সময় দিতে পারি না, এই দুঃখবোধটা আমার প্রতি রাতেই আমাকে অনেকটা ছবল দিয়ে ওঠে, কষ্ট দেয় আমাকে। ঘুরছি, আমরা তো এখন একটা পরাধীন দেশের নাগরিক। জীবনে শপথ নিয়েছি নেত্রীকে দেশে ফেরত আনবো। বাংলাদেশ আওয়ামী লীগের যে লক্ষ কর্মীরা স্ট্রাগল করছে তার দলের জন্য, সেইখানকার ক্ষুদ্র একজন কর্মী। ফলে আমার জীবনটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। আমার নামে শত শত মামলা। একদিন স্বাধীন দেশে ফিরে আবার হয়তোবা নতুন এক জীবন শুরু হবে। কিন্তু আপনার যদি সন্ততি থাকে, তাদেরকে সময় দিন, পরিবারকে সময় দিন, যেটা আমি পারি না বটে, কিন্তু আমি অনুভব করি আমার সেটা করা উচিত। এই তো আমার জীবনবোধ। আর বাবা মার জন্য যতটুকু করা প্রয়োজন সেটা করবেন। আমি চেষ্টা করি আমার বাবা মার জন্য সমস্ত কিছু উজাড় করে দেওয়ার জন্য, শত ব্যস্ততার মধ্যেও আমি এটা চেষ্টা করি। ভালো থাকবেন। এই জীবনবোধের এই এপিসোড মনে হয় এটাই প্রথম। ভালো থাকুন, সুস্থ থাকুন।